ক্ষমতার শেষ সময়ে এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনটাই দাবি করেছে দেশটির অন্যতম শীর্ষ গণমাধ্যম এক্সিওস। এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানের হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 2020 সালের 3রা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ড কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতা আবু মাহদি আল মুহান্দিস। ওই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেয় ইরান। কাসেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানের বিভিন্ন শহরে স্মরণ সভার আয়োজন করা হয়। রাজধানী তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতিকে তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের নিন্দা জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে শোষণ করে নিজেদের স্বার্থ হাসিল করছে দাবি করে তাদের পরাজিত করারও হুঁশিয়ারি দেন তিনি। সোলাইমানির মৃত্যু প্রমাণ করে মানবাধিকারের দাবি করা দেশগুলো কতটা অমানবিক। ইরান সত্যের পক্ষে থাকবে এবং আমরা এই পথে তাদের পরাজিত করব। ইরানের এই হুঁশিয়ারির মধ্যেই শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ ও তার ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে তা নিয়েই ছিল এই বৈঠক। হোয়াইট হাউস সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও এখন পর্যন্ত সামরিক পদক্ষেপের কোনো অনুমোদন দেওয়া হয়নি ওই বৈঠকে। তবে এক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়, এরই মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে 2015 সালে 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তির পর কর্মসূচি সীমিত করে ইরান। তবে গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ করে 2018 সালে একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। এরপর থেকেই পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবহার বাড়াতে শুরু করে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, এখন পর্যন্ত 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবহার বাড়িয়েছে ইরান। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। অনির্বাচিত সরকার ক্ষমতা দীর্ঘায়িত করবে, সেইটাও আমরা চাই না। আসেন এই দায়িত্ব আমরা পালন করি। আর অন্তর্বর্তীকালীন সরকার, নতুন একটা শব্দ দেখবেন, সবাই বলে কি দেখবেন, অনেকে, আমার বিবেচনাটা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার। তার মানে কি, কালীন শব্দটা বলে না, মানে ওনারা কালটাও বলতে চায় না। আমরা বলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার। টাইম ফ্রেম করেন। অন্য আলোচনায় গেলাম না। 15ই জানুয়ারি নাকি কি ভাবছেন? আমি বলি 15ই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন। বললে আমরা বলেছি, আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এটা গড়ে তুলতে হবে। তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন দেন, ভালো কথা, আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব। শুনে রাখেন ভাই, কথাটা কিন্তু বলে না। 3 বার ডাকছিল ইস্যুভিত্তিক সংলাপ, 1 সেপ্টেম্বর থেকে বলছিল, কিন্তু এখনো সংলাপ করে নাই। আশা করব আমাদের সাথেও কথা বলেন, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন, কথা বলে যতটুকু ঐক্যমত্য করা যায় কাজ শুরু করেন। কি কি করবেন বলেন। কিন্তু জরুরি কাজ হলো, আর এক মুহূর্ত দেরি না করে 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। এইটার ফ্যাসিবাদকে বিদায় করেছি, তখন একদল আমাদেরকে সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, একটি ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আবার সেই গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনার জন্য। আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম লীগের সন্ত্রাসী সংগঠন NSF এর কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে
ছাত্র দলেরও কবর রচিত হবে। আমরা ছাত্র দলকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো ছাত্র রাজনীতি করতে পারে নাই। আপনারা যদি ছাত্রদের নিয়ে রাজনীতি করতে চান, তাহলে ছাত্রদের যে ম্যান্ডেট, ছাত্রদের দাবি দেওয়া অনুযায়ী রাজনীতি করেন। না হলে টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজির রাজনীতি এই ক্যাম্পাসে কখনোই হবে না। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সেটা মেনে নিবে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অতি দ্রুত ডাকসুর যে রূপরেখা সেটি আমাদের কাছে প্রকাশ করুন। আমরা অতি দ্রুত ডাকসু চাই। আমরা এই এক সপ্তাহের মধ্যে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসুকে বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। ডাকসু হওয়ার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা অবগত আছেন যে আমাদের সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির নিয়ে আমরা আমাদের যারা আসলে ফ্রন্টলাইনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সংগঠক এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল 5 তারিখের পূর্বে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করার জন্য মাঠ পর্যায় থেকে শুরু করে পরিকল্পনা বাস্তবায়ন অবধি যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিজ্ঞতা আমরা প্রকাশ করব। দীর্ঘ 16 বছরের বৈষম্য দূর করতে ফ্যাসিস্ট হাসিনা বোমা বন্দুকের সামনে দাঁড়ায় তরুণ ছাত্র সমাজ তীব্র নির্যাতনের মুখে যখন পুরো দেশের তরুণরা তখনই সেই আন্দোলনে যোগ দেয় ছাত্র জনতা, হয়ে ওঠে ছাত্র জনতার আন্দোলনের তীব্র ভূমিকা যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কলেজটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন তিনি সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছেন এই কলেজে, হয়ে পড়েন আবেগ আপ্লুত। আজকে আমার খুব মনে পড়ছে প্রথম দিনটির কথা। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে আমি এসছিলাম কলেজে জয়েন করবার জন্য। প্রিন্সিপাল সাহেবের যে কামরা, সেই কামরায় গেটের সামনে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম মে আই কাম ইন, উনি বললেন দাঁড়াও। উনি ভাবলেন যে কলেজের কোনো ছাত্র তার সঙ্গে। প্রায় 1 যুগ পর সেনাপ্রধানের আমন্ত্রণে সেনাকুঞ্জে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার আমলে কখনো কারাবন্দী আবার কখনো গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে। হাসিনার পতনের পর এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে সব প্রস্তুতি সম্পন্ন। এমন অবস্থায় খালেদা জিয়াকে সস্ত্রীক দেখতে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনীতিতে এটি কি বার্তা দেয় জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত 9টার পরপরই তিনি ফিরোজা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায় সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সাইরুল কবির খান বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় 40 মিনিট ফিরোজায় ছিলেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতিতে 6 আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা সহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে সেনাপ্রধানের আমন্ত্রণে সেনাকুঞ্জে গিয়েছিলেন, যেখানে প্রধান উপদেষ্টাও ছিলেন। রাজনীতির মাঠে যখন নানামুখী আলোচনা চলছে, তখন খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছে সব মহল। বিশেষ করে বছরের শুরুতে সেনাপ্রধানের দেয়া এক সাক্ষাৎকারের বেশ কিছু প্রশংসিত অংশ ছড়িয়ে পড়ে, যেখানে তিনি রাজনৈতিক সংকট মোকাবেলায় রাজনীতিবিদদের কি এগিয়ে আসার আহ্বান জানান।
তার সেই সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনীতির নানা দিক উঠে আসে। ঠিক তার পরের দিনই বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন সেনাপ্রধান। এদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে লন্ডন যেতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ঢাকা ছাড়তে পারেন তিনি। সূত্র বলছে ওই দিন একটি বিশেষায়িত বিমানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারী লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। এজন্য সব প্রস্তুতিও নিয়েছে চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা। সবশেষ 2017 সালের 16 জুলাই খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। এরপর একাধিক মামলায় পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হেডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়িয়েছিল সরকার। যতদিন আমরা থাকি চেষ্টা করবো যে মানুষের বা দেশের জন্য কিছু করে যাওয়া। দেশটাকে আপনারা বিশ্বাস করেন এমন তছনছ হয়ে গেছে, ভেরি ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট, কিন্তু আমাদের জন্য না, আগামীতে যারা সরকার আসবেন তাদের জন্য। আরেকটু অনুরোধ করছি, আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনও চাঁদা, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো হচ্ছে। আমি অনুরোধ করব যারা নেতৃস্থানীয় আছেন, আপনারা সমাজে যারা আছেন তারা প্রতিহত করেন চাঁদাবাজি, কারণ অনেক হয়ে গেছে এবং এই কারণে দেশের আজকে এই অবস্থা হয়েছে। আয়না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের প্রায় 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যা দেশব্যাপী ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই অতর্কিত হত্যাকাণ্ডে সরকারের পক্ষ থেকে ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসনও জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদী ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশ বাহিনী এবং ছাত্রলীগের সদস্যরা বর্বরভাবে গুলি চালিয়েছিল, যার ফলস্বরূপ বহু নিরস্ত্র মানুষ প্রাণ হারায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় একাধিক পুলিশ সদস্যরা অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, হত্যা চেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন তথ্য অনুযায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন অমান্য করে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে মোট 952টি মামলা দায়ের করা হয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুন আর রশিদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সারা দেশে 171টি মামলা দায়ের করা হয়েছে, যা অন্যান্যদের চেয়ে অনেক বেশি। হারুনের পরে আরও কিছু পুলিশ কর্মকর্তা এই তালিকায় রয়েছেন। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 155টি মামলা রয়েছে। এছাড়াও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে 117টি, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে 125টি, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে 46টি এবং অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদি হাসানের বিরুদ্ধে 31টি মামলা রয়েছে। 2024 সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের সময় ঘটেছিল। এসব ঘটনায় পুলিশের ভূমিকা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এছাড়া অভিযোগ উঠেছে যে অনেক পুলিশ সদস্য গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন অথবা আত্মগোপনে রয়েছেন। যদিও পুলিশ সদর দপ্তর জানিয়েছে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা জানিয়েছেন পুলিশ তার অস্ত্র ব্যবহার করবে জনস্বার্থে এবং আইনি কাঠামোর ভিত্তিতে। তিনি বলেন এসব মামলার তদন্ত দ্রুত শেষ হওয়া উচিত, যাতে তদন্তে বিলম্ব হলে বাহিনীর সদস্যদের মনোবলে বিরূপ প্রভাব না পড়ে। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে 28 জন পুলিশ সদস্যকে। তবে তদন্তে অভিযোগ উঠেছে যে কিছু সময় ষড়যন্ত্র করে পুলিশ সদস্যদের নাম মামলার আসামি করা হয়েছে। আইজিপি বাহারুল আলম
21 ডিসেম্বর সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে 15 বছর ধরে দলের স্বার্থে পুলিশ এমন কোনো অন্যায় নেই যা করেনি। আওয়ামী লীগের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলের প্রতি অবদান, বিশেষ করে 1-11-এর সময় তার বলিষ্ঠ ভূমিকার কথা জানা দলটির নেতাকর্মীদের। এছাড়া নির্লোভ, সৎ ও সাদাসিধে জীবনযাপনের জন্য পরিচিত বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান সৈয়দ আশরাফকে দেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র হিসেবে গণ্য করেন অনেকেই। আদর্শবান নির্লোভ মানুষ ছিলেন, এত বড় দায়িত্বে ছিলেন, অনেক অর্থবিত্তের লোভ লালসা ওনাকে নীতি নৈতিকতার বাহিরে নিতে পারে নাই। সঙ্গত কারণেই এটা আমাদের সবার জন্য অনুকরণীয়। ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু উদাহরণ দিতে পারবো যে সৈয়দ আশরাফ সাহেব যেরকম করে দিয়েছেন, আমরা যেন সেইভাবে লোভ লালসার ঊর্ধ্বে থেকে আমরা যেন আমাদের কাজ জন্য করতে পারি। কিন্তু তিনি বেশি দিন ছিলেন না আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গুডবুকে। তার উপর চটেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শুক্রবার সৈয়দ আশরাফের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীর দিন নিজের ভেরিফাইড ফেসবুকে এমনই তথ্য জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। হাটে হাড়ি ভাঙা প্রথম পর্ব শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে লেখেন, সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টা জানাজা পড়াতে হবে। প্রতি উত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিল, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। আমি হেফাজতকে হুঁশিয়ার করে দিতে চাই, সরকার কিন্তু আর বরদাস্ত করবে না। আমাদের শান্তিপূর্ণ আহ্বান কিন্তু আমাদের দুর্বলতা নয়। এরপর 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে ওই দিন দেয়া তার এ বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক না। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। পোস্টে দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ লেখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট, পচা, নীতি আদর্শ বিচ্যুত, লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে তাকে বর্ষিয়ার নেতা, সাবেক সফল সাধারণ সম্পাদক উল্লেখ করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বলা হয়, দেশ ও দলের এই দুঃসময়ে একজন সৈয়দ আশরাফের অভাব প্রতিটি ক্ষণেই অনুভবনীয়। তিনি সারা জীবন একটি অনুপ্রেরণার নাম হয়ে বেঁচে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীর হৃদয়ে। তার স্মৃতি আমাদের সাহস যোগাবে। बांग्लादेश में संविधान बदलने के शोर के बाद अब इतिहास बदलने पर जोर है। यूनुस सरकार में इतिहास में छेड़छाड़ कर उसे अपने तरीके से डालने की कोशिश की जा रही है। इस बदलाव के पीछे कुतर्कों की एक लंबी लिस्ट यूनुस एंड कंपनी ने जारी कर दी है, जिसने इतिहास में मौजूदा साक्ष्यों और प्रमाणों को झूठा साबित करने की नाकाम कोशिशों में देश को हाशिए पर डाल दिया है। अब तक हम जानते थे कि बांग्लादेश के राष्ट्रपति बंगबंधु मुजीबुर रहमान है, लेकिन अब ऐसा नहीं है। क्या है यूनुस सरकार का ये नया जिहादी पैतरा, देखिए इस रिपोर्ट में। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিল তারা, তবে এখন এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চান না তিনি। ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। এ সময় জয়সওয়াল বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন তারা। ব্রিফিংয়ে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং ফেরত পাঠাতে অবশ্যই ব্যবস্থা নেবে নিরাপত্তা বাহিনী।
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবাসের বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও তার জীবনযাপন ও কর্মকাণ্ড নিয়ে তেমন বেশি কিছু জানা যায়নি। কি করেন, কি ভাবেন, কি করবেন, সবকিছুতেই রয়েছে ধোঁয়াশা। বলা না বলা, জানা না জানা আর দেখা না দেখার দোলাচলের মাঝেই হঠাৎই আওয়ামী লীগ নেতা কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে সরগরম হয়ে উঠেছে ভারত কর্তৃক শেখ হাসিনাকে নতুন কিছু সুবিধা দেওয়া হয়েছে বলে। তাদের ভাষ্যমতে ভারত সরকার শেখ হাসিনাকে ফ্রি মুভমেন্ট করার অনুমতি দিয়েছে, অর্থাৎ এখন থেকে তিনি বিশ্বের সকল দেশের সরকারের সাথে যোগাযোগ কিংবা বিভিন্ন মিডিয়াকে বিবৃতি এবং সাক্ষাৎকারও দিতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন দেশে যোগাযোগ করার জন্য টেকনিক্যাল সাপোর্ট টিমও দিয়েছে ভারত সরকার। এই সাপোর্ট টিম সার্বক্ষণিক শেখ হাসিনার সাথে থাকবেন। এমন একটি সিদ্ধান্ত ভারত সরকার সত্যিই যদি নিয়ে থাকে, সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে জানানোর কথা। নাগরিক টিভি তো চেষ্টা করছে ফ্যাক্ট চেক করা, কিন্তু ভারতের রাষ্ট্রীয় কোনো ওয়েবসাইট বা জনপ্রিয় গণমাধ্যম যেমন আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, দ্য টাইমস অফ ইন্ডিয়া কিংবা এশিয়ান এজের মতো পত্রিকায়ও এমন কোনো তথ্যের প্রমাণ মেলেনি। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ, এবং সেখানে একটি বিষয় আলোচনায় এসছে, সেটি হচ্ছে ভোটারদের বয়স 17 করা নিয়ে, যেটি এরই মধ্যে 27 ডিসেম্বর প্রধান উপদেষ্টা বলেছিলেন তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তারা তাদের মতামত নেয়ার জন্য তিনি মনে করেন ভোটারের বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন আজ বলেছে এটা নিয়ে আলোচনা চলছে, যদি এ নিয়ে রাজনৈতিক মতৈক্য হয় সংবিধান সংশোধনেরও বিষয় আছে, সেক্ষেত্রে এ নিয়ে এগোবে নির্বাচন কমিশন। অবশ্য এর বিপরীত অবস্থান বিএনপির আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আপনাদের মতামত কি? বিরোধিতা করার কি কি কারণ? নাসিরউদ্দিন নাসির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে সংস্কার কমিশনগুলো হচ্ছে বা বিভিন্ন সংস্কারগুলো ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, তার ধারাবাহিকতায় আপনি দেখেছেন যে বাংলাদেশের বড় বড় যে প্রাতিষ্ঠানিক যে কমিশনগুলো হয়েছে সেখানে পলিটিক্যাল ইনস্টিটিউটকে অনেক বেশি শক্তিশালী করার কথা আসলে বলা হয়েছে। সুতরাং এরই মধ্যে 27 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ভোটারদের বয়স 17 হতে পারে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালে একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচন, সেখানে বাংলাদেশের তরুণরা আসলে ভোট দিতে পারেনি, তাদের মতামত দিতে পারেনি। সুতরাং আমি যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে তার পলিটিক্যাল ইনস্টিটিউট যেগুলো আমরা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ সরকার ব্যাপকভাবে ধ্বংস করেছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো কীভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। এবং একই সাথে 17 বছরের যে ধারণা, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এটি ওনার ব্যক্তিগত বা সরকারের মতামত আমার যেটি মনে হচ্ছে। একই সাথে আমরা যদি দেখি সারা বিশ্বে গণতান্ত্রিক সূচকে যে রাষ্ট্রগুলো অনেক বেশি উন্নত, যদি আমরা ডেনমার্ক, সুইজারল্যান্ড অথবা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত অথবা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ভোটারের বয়স হচ্ছে 18। তাহলে 17 কাদের বয়স? আমরা যদি সেদিকে একটু তাকিয়ে দেখি তাহলে আমরা দেখব উত্তর কোরিয়াতে যেখানে কোনো ভোট হয় না সেখানে মাত্র ভোটারদের বয়স হচ্ছে 17। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশে সফরে এসেছিলেন, সেখানে ভোটারদের বয়স হচ্ছে 17। এবং ফিলিপাইনে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা খুবই দুর্বল সেখানে হচ্ছে 17। সুতরাং আমরা এই জায়গা থেকে একটু বলতে পারি যে রাষ্ট্রগুলো গণতান্ত্রিকভাবে অত্যন্ত শক্তিশালী বা গণতন্ত্র সূচকে প্রত্যেকটি রাষ্ট্রের ভোটারের বয়স হচ্ছে 18। যে রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত গণতান্ত্রিক সূচকে কম দুর্বল অথবা গণতান্ত্রিক সূচকে একদম যাদের তারতম্য নেই, বিশেষ করে উত্তর কোরিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, সে রাষ্ট্রগুলোতে রয়েছে 17। সুতরাং আমি মনে করছি এই বিষয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। সরকারের যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো অনেক বেশি শক্তিশালী করার কথা, সেগুলোর বিষয়ে
মানে এখনই তাদের বেশি গুরুত্ব আরোপ করা উচিত, বরং সত্র যে বিষয়টি সেটি নিয়ে আরো আলাপ আলোচনা প্রয়োজন রয়েছে। একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন সেগুলো জনগণের মতামতের ভিত্তিতে করা উচিত বলে আমাদের নির্বাচন সংস্কার ব্যবস্থা যে কমিশন, সেই কমিশনের প্রধান এমন একটি তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রার্থীদের বয়স সীমা 25 থেকে কমিয়ে সেটা 21 করার একটা প্রস্তাব তারা করতে যাচ্ছেন। এই বিষয়ের সাথে কি আপনার একমত? না, আমরা মনে করছি যে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের যে পলিসিগত যে সংস্কারের বিষয় চলছে, সরকার মূল পলিসির জায়গা থেকে ধীরে ধীরে একটু মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। আমাদের যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো গত 15.5 বছর ধরে খুনি আওয়ামী লীগ সরকার যে রকম ধ্বংস করেছে, সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোকে আমাদের অনেক বেশি ডেভেলপ করতে হবে আগে। কিন্তু তার বাইরে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো ডেভেলপের পরিবর্তে সরকার সংস্কারের বিষয়ে তার মনোযোগকে একটু দূরে। জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত। সেটা হতে হবে অংশীজনের ঐক্যমত্যের ভিত্তিতে। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করছেন নেতারা। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ১ জুলাই থেকে ৫ আগস্ট টানা ৩৬ দিনের আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ হারান শত শত ছাত্র শ্রমিক জনতা। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের প্রায় ৬ মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। ২৪-এর সাথে প্রোক্লেমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক, সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা ইয়ে হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি। জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথাও হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই। তবে প্রোক্লেমেশন নয়, যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয়। ১৬ বছর ৩৬ দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের ভূমিকা, তাদের স্বীকৃতি, এটাকে আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এই ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে। বলতে পারে বিপ্লব, বলতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল, জনগণের উদ্বোধন ছিল এটা। এবং সেটা তারা যে সরকার গঠন করেছে, সেই সরকারও তো এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে। যে নামই হোক না কেন, একটা ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হইতে পারে। সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। সিপাহী জনতার বিপ্লব, ৭ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। অনেক ক্ষেত্রে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা, এটাকে আরো বৃদ্ধি করবে। যেভাবে ৭২-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা জিনিস। ৩ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই দাবিতে বৃহস্পতিবারের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ হয়েছে বিক্ষোভ মিছিল। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।